আপনারা বাঙালির সংস্কৃতিকে রক্ষা করার কথা বলছেন, এবং সংস্কৃতির একটা খুব বড় অঙ্গ হচ্ছে সাহিত্য। আজকাল অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাংলা সাহিত্য বাঙালিকে সেরকম ভাবে আকর্ষণ করছে না, এবং বহির্বঙ্গে যারা আছেন তারা অনেকে বাংলা লিপির সঙ্গে পরিচিত নন। এই বিষয়ে আপনারা কিছু একটা উদ্যোগ নিয়েছিলেন বলে আমি শুনেছি। আমরা ভীষণই, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট উদ্যোগ। আমাদের 2-4টে কাজের মধ্যে কি করছেন আমরা, মানে প্রাংশু তরফ থেকে, প্রাংশু বহির্বঙ্গের সাহিত্য সংস্কৃতি বলে যে আমাদের সংগঠন, সেখান থেকে এটা একটা বিশাল কাজ আমাদের। সেটা হচ্ছে আমরা লিপিটাকে, যেমন ধরুন যেটাকে বলতে হয় যে আমরা মনে করছি যে লিপি একটা কালচারাল আইকন নয়, সাংস্কৃতিক প্রতীক নয়, অ ক খ বাংলার সাংস্কৃতিক প্রতীক নয়। তা যদি হতো তাহলে রোমান হরফ, তাতে কিন্তু ইটালিয়ান, জার্মান, ইংলিশ, এতগুলো ভাষা, এতগুলো সংস্কৃতির একটা লিপি হতো না। সেজন্য আমরা কিন্তু শব্দগুলো, ভাষাটা ধ্বনি, রবীন্দ্রনাথ ঠাকুর একটা বাংলা শব্দ যার সঙ্গে বাঙালির কিছু, আমরা এই ধ্বনিটা আমাদের কাছে আছে। আপনি যে শব্দটা, যে ধ্বনিটা বলছেন, আমাদের বাঙালি, বহির্বঙ্গের বাঙালির কাছে ধ্বনি আছে। ধ্বনিটা উচ্চারণ করবার মতো কোনো মাধ্যম নেই বা ডিভাইস নেই, যাকে বলতে পারি আমরা। তা আমরা দেখতে পাচ্ছি যে আমরা লিপিটাকে মনে করি ডিভাইস। সুতরাং বাংলা, আমি কলম, এটা হচ্ছে ডিভাইস, তাতে কলম সব ধ্বনিটা উচ্চারিত হচ্ছে। তো আমাদের কাছে ধ্বনি আছে, সেখানে বাবা মা, ভাল লাগে না, যাচ্ছে না, যাচ্ছে, তাই এসব ইউজ হচ্ছে, কিন্তু সেটা উচ্চারিত হচ্ছে না, যার জন্য ওরা পড়তে পারছে না। বাংলাতে সেই জিনিসটা লিখে দিলে তারা পড়তে পারবে না, পড়তে পারছে না। কিন্তু আমি যদি দেবনাগরীতে লিখে দিই তাহলে পড়তে পারছি। আমি যদি তামিলনাড়ুতে কোনো ছেলেকে রোমানে লিখে দিই, সে পড়তে পারছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা লিপিটার বদলে যদি কোনো ডিভাইস আমরা দিতে পারি এদেরকে, তাহলে ওরা ঝরঝর করে পড়ে যাচ্ছে। আমরা একটা সেমিনার, আমরা জিএনইউতে একটা সেমিনার আমি ছিলাম, ওখানে আমি এটা এক্সপেরিমেন্ট করেছি যে কাশ্মীরে এক ভদ্রলোক যে বাংলার কিচ্ছু জানে, সংস্কৃতিরও কিছু জানে না, তিনি বাংলা ভাষাও জানেন না, বাংলা পড়তেও জানেন না, সংস্কৃতিও জানেন না। তেমন একটি লোককে আমরা দেবনাগরীতে রবীন্দ্রনাথের একটি গান দিয়েছিলাম। তিনি চিৎকার করে পড়লেন এবং আমরা যারা বাঙালি ছিলাম সব স্পষ্ট বুঝতে পারলাম। তাতে আমরা বুঝলাম যে আমার যদি এখানে একটা বাঙালি ছেলে যদি ধ্বনি থাকে, সে যদি এই লিপির সাহায্যে সেই ধ্বনি উচ্চারণ করতে পারে, তাহলে সে বাংলা সাহিত্যে গেল। এই যে আইডিয়াটা, যে ধারণাটা আপনারা নিয়ে আসছেন আর কি, সেটার জন্য তো কিছু বই প্রকাশ করা দরকার। আমরা করছি। খুব সুখের কথা আপনার এখানে আপনাকে জানাই যে সুনীল গাঙ্গুলি আমাদের খুব উৎসাহ দিয়েছেন। আচ্ছা। এবং সুনীল বাবু পরিষ্কার আমাদের বলেছেন যে তোমাদের এটা অত্যন্ত কাজের কাজ, আমার যে কোনো গল্প, যে কোনো বই তোমরা নাগরিকতে ট্রান্সফার করতে পারো, আমি কোনো রয়্যালটিও নেব না। আমরা খুব উৎসাহিত। আমাদের ওয়েবসাইট ট্রান্সফার বললে অরুণ বাবু একটু বোধহয় বিভ্রান্তি হতে পারে, এটা অনুবাদ নয়, এটা হচ্ছে লিপ্যান্তর, ট্রান্সলিটারেশন। লিপিতে যদি ট্রান্সফার, বাংলা লিপির বদলে দেবনাগরী লিপিতে যদি এটা হয়, ভাষাটা বাংলাই থাকে না। আমার যদি আমাদের কোনো ছেলে যে বাংলা পড়তে পারে না, সে যদি ওই লিপিটা পেয়ে যায়, ওই ডিভাইসটা পেয়ে যায়, তাহলে কিন্তু সুনীল গাঙ্গুলির গল্প তারা পড়তে পারবে, বা যে কারো গল্পই তারা পড়তে পারবে। আপনারা বহির্বঙ্গ বলতে এখন শুধু ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসকারী বাঙালিদের কথাই ধরছেন, কিন্তু আরো বহু বাঙালি আছেন, আপনি নিজেই বলেছেন, যারা ভারতের সীমানার বাইরে থাকেন, ইউরোপে থাকেন, আমেরিকায় থাকেন, সারা পৃথিবীতে তারা ছড়িয়ে আছেন। এবং তাদের কাছে তো পৌঁছানোর জন্য আমার মনে হচ্ছে যে দেবনাগরীর বদলে বাংলা সাহিত্য যদি আমি রোমান হরফে, বা যেটাকে ইংরেজি হরফ আমরা বলি, ইংরেজি অ্যালফাবেটে, সেইভাবে যদি আপনি লিপ্যান্তর করতেন, তাহলে কি আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারতেন? ঘটনা আমরা দেবনাগরীতে এই মুহূর্তে বলছি, কারণ যে ইনার ডায়াসপোরা যেটা আমরা বলছি আর কি, যে মাইগ্রেশনটা হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে উত্তর ভারতে। সেটা 1853-50 সাল থেকে হয়েছে। বেনারস, কানপুর, এলাহাবাদ, এই বেল্টে বেশি হয়েছে। সুতরাং এই বেল্টের দেবনাগরী, আমি যদি চেন্নাইয়ের দিকে যাই, চেন্নাইয়ের দেবনাগরী নেই, সেখানে ডেফিনেটলি আপনার রোমান হতেই পারে। আমি বলছি একটা ডিভাইস, ইজি একটা ধ্বনি উচ্চারণের ডিভাইস। এটা যদি কোনো আপনার চীনে যে ছেলে আছে, বাঙালি ছেলে আছে, শুধু যদি সে চীনা অক্ষরে সে বাংলা ধ্বনি উচ্চারিত করতে হবে, আপনাদের প্রথম উদ্যোগ যে সুনীল গাঙ্গুলির একটা বই নিয়ে, সুনীল গঙ্গোপাধ্যায় একটা বই নিয়ে আপনারা করছেন, এটা কবে আমরা দেখতে পাবো? পয়লা বৈশাখে আমরা টার্গেট করেছি। আমরা আর একটা করেছিলাম রবীন্দ্রনাথের, আমরা 7 থেকে 15 বয়সীদের মধ্যে আমরা রবীন্দ্রনাথের একটা সংকলন করেছিলাম, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের নানা জায়গা থেকে নেওয়া।
এবং খুব আশ্চর্য রকম, ওখানে রবীন্দ্রনাথ বাংলায় হিন্দি লিখছেন এমনও আমরা পেয়েছি খুঁজে। সেটা আমরা স্কলারদের দিকে দেখেছি, তারা আমাদের পাস করে দিয়েছেন যে এটা করা যেতে পারে। কিন্তু আমরা এখন এই রবীন্দ্রনাথের এই নিয়ে যা ডামাডোল চলছে, তাতে হয়তো লোকে অন্যরকম মনে করতে পারেন। আমাদের উদ্দেশ্যটা তো অন্য, আমাদের উদ্দেশ্যটা বড়। আমাদের আমরা বই প্রকাশ করার রাস্তায় যাচ্ছি না, আমরা বই প্রকাশ উৎসাহ দেবার চেষ্টা। রবীন্দ্রনাথের কাজটা আপনারা স্থগিত আপনারা প্রকাশ করছেন না, তাহলে আপনাদের যে উদ্যোগটা এই প্রাংশুর পক্ষ থেকে লিপ্যন্তর করে দেবনাগরী বাংলা সাহিত্য প্রকাশ করা, সেটা মানুষের কাছে পৌঁছবে কি করে? এটা আমরা চাইছি যে প্রকাশক যারা, যেমন ধরুন যে হিন্দি প্রকাশক যারা, তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। তাদের সঙ্গে আমরা অলরেডি কথা বলছি, যে ওখানকার যে অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন প্রকাশক যারা আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে বলছি তোমরা এই বইটা করো। মার্কেটিংটা ওরাই করতে পারবে, কারণ স্কুলে ওরাই যেতে পারবে। এই যে উদ্যোগ আপনারা নিয়েছেন, এটাতে তো বহু মানুষের নিশ্চয়ই পরিশ্রম আছে, সময় আছে, অর্থের ব্যাপার আছে। আপনারা কারা আছেন, মানে আপনারা কারা এর সঙ্গে জড়িত? আপনি বললেন ন্যাশনাল বুক ট্রাস্টের সঙ্গে জড়িত। না, একদমই না। এটা ছোট বড় আমরা সবাই আছি। আমি তো কয়েকজনের নাম নিতেই পারি। আমাদের উৎসাহ দিয়েছেন আপনাদের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ঐতিহাসিক শুভরাজি ভট্টাচার্য, উনি আমাদের ওয়েবসাইট প্ল্যানিংটা উনি করছেন, ওনারই প্রস্তাবে এটা হচ্ছে। আমাদের সঙ্গে শিশির দাস আছেন, ইজ এ বিগ স্কলার। আমাদের সঙ্গে সোশ্যাল সায়েন্টিস্ট পার্থ মুখোপাধ্যায় আছেন। আমাদের সঙ্গে আশিস নন্দী আছেন, সোশ্যাল সায়েন্টিস্ট। এরকম অনেক মানুষ আছে এবং সবাই আমাদের বলছেন যে এটা দরকার ছিল। অরুণবাবু, আমরা যেটা দেখি আর কি, বাঙালিদের এ ধরনের উদ্যোগ প্রথম প্রয়াসটা খুব ভালো হয়, দ্বিতীয় প্রয়াসটা হয়তো একটু ভালো হয়, তৃতীয়বার থেকে উদ্যম কমতে শুরু করে, জনসংখ্যাও কমতে শুরু করে আগ্রহী লোকেদের, এবং 4, 5, 6, 7, 8 বছর পরে এই ধরনের উদ্যোগের একটা স্বাভাবিক মৃত্যু হয়। বলবো এটা তো বলতে পারবো না, তবে আমাদের মনে হয় যে যেহেতু এটা 10 জনের উদ্যোগ, এটা বোধহয় ওইভাবে যাবে না। একটি ব্যক্তি এসে ব্যাপারটাকে হয়তো প্রথমে একজন আমরা ভেবেছি, কিন্তু তারপরে যে এই যে সাড়া, এটা চলে যাবে। কারণ আমি খুব এই যে বাংলা একাডেমি কথা সাহিত্য উৎসব হচ্ছে, আমি গত মাসে লিটল আগামী মাসে যেটা লিটল ম্যাগাজিন উৎসবে এসেছিলাম, ওদেরকে আমরা বললাম যে বহির্বঙ্গে একটা কথা সাহিত্য তো বহির্বঙ্গেও আছে, আপনারা একটা স্লট দেবেন না কেন? এটা নিয়ে আমি একটু লবিং করলাম বলা চলে, ওদের দে হ্যাভ অ্যাকসেপ্টেড ইট। একটি দিন তারা রেখেছেন, এবং শুধু তাই না, তারা শিলচর, কানপুর, নাগপুর, বিভিন্ন দিল্লি, বিভিন্ন জায়গা থেকে লেখকদের ডাকছেন। এই যে বহির্বঙ্গ আপনি যাকে বলছেন, বহির্বঙ্গে যে সমস্ত লেখকরা রয়েছেন, বাংলা যারা লিখছেন, তাদের লেখা নিশ্চয়ই গুণগত মান খুবই ভালো। কয়েকটি ক্ষেত্রে, কয়েকজনের ক্ষেত্রে আমাদের এখানে এইরকমই কয়েকজন অত্যন্ত ভালো, কিন্তু আমরা তুলনায় যাচ্ছি না। না, সে তুলনায় আমিও যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সাধারণভাবেই বই পড়ার অভ্যাস মানুষের কমে যাচ্ছে। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে বই পড়ার প্রবণতাটা কমে যাচ্ছে। আমি পাবলিশিং, এখানে বহির্বঙ্গে বসে যারা লিখছেন তারা কাদের জন্য লিখছেন? না, আমি এটা মানি না। আমি পাবলিশিং এ আছি 30 বছর, বই পড়া কমে যাচ্ছে আমি মানি না। বই পড়া বাড়ছে, কিন্তু যাকে গল্প উপন্যাস পড়া, চাঁদের পাহাড় না পড়লে যদি বই পড়া না পড়া, সাহিত্য বলছি, বই বলতে সাহিত্য দরকার নেই। অনেকে সাহিত্য পড়ার অভ্যাস মানুষের কমে যাচ্ছে, সাহিত্য অনেকটা কমে গেছে, কিন্তু বই পড়ার অভ্যাস, আমি সাহিত্যে বোঝাতে চাইছি, সাহিত্য পড়ার অভ্যাস যখন এই সর্বত্রই কমে যাচ্ছে, বহির্বঙ্গে যারা এমনিতেই একটা ছোট জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন, তারা কাদের জন্য রচনা করবেন? সেই রচনার প্রেরণা কি তারা পাবেন? কত সাহিত্য সেখানে ওই জন্য বহির্বঙ্গের পাঠক দরকার না আমাদের, যে আমরা ওই জন্য তো আমরা একটা অস্ট্রেলিয়ান লিটারেচার তৈরি করতে চাইছি, যে আমাদের অস্ট্রেলিয়ার পাঠক হবে। আমি লেখার পরে আমাকে পশ্চিমবঙ্গের লোক পাঠক হলো কিনা, কিন্তু আমার ওই পাঠকটা তৈরি করতে হলে তো আমাকে এই জায়গাগুলো তো ইন্টারেস্ট গুলো তৈরি করতে হবে। আমাদের উদ্দেশ্যটা তাই। আমার মনে হচ্ছে প্রকাশক হিসেবে আপনার একটা বেশ কায়েমি স্বার্থ আছে এর মধ্যে, ভেস্টেড ইন্টারেস্ট জায়গা। না, সেটা পাঠক তৈরি করা, হ্যাঁ, পাঠক তৈরি করার একটা স্বাভাবিক, কিন্তু প্রকাশক হিসেবে নয়। আর সেটা একটা মানুষ হিসেবে, আমি যেহেতু পাবলিশিং এ রয়েছি এবং পাঠক তৈরি করার কাজ সত্যি আমরা বহুদিন ধরে করছি। আমরা এনবিটি, আমি তো একটা এনজিও মনে করি, সরকারি সংস্থা নয়। পাঠক তৈরি ব্যাপারটা আছে, কিন্তু এটাই আসলে কিন্তু সমস্ত সাহিত্য চর্চার মূলে পাঠক। পাঠকের হরাইজন্টালিটি যদি না থাকে, তাহলে সাহিত্য চর্চা বৃথা বা হবে না।
তাদের এই আত্মানুসন্ধানের যে প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, অরুণবাবু আপনাদের মতো অনেকের উদ্যোগে যেটা শুরু হয়েছে, তার প্রতি আমাদের অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসেছে, আজকে এখানেই শেষ করতে হবে। নমস্কার।